আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করে ফেলবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, লাস্ট ক্লাসে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই চ্যাপ্টারটা অনেকের কাছে এখনো পর্যন্ত অবসাল হয়ে আছে, অনেকে একদম গুছিয়ে উঠতে পারে না এই চ্যাপ্টার। এই কারণে আমি ভাবছি যে একটা রিভিউ ক্লাস নিয়ে নেওয়া উচিত, যে কি কি পড়াইছি আমরা আর কি কি পড়ছি আমরা। ঠিক আছে, তাহলে আমাদের জন্য চ্যাপ্টারটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা এই 10 থেকে 15 মিনিট আমরা রিভিউ করব কি কি পড়ছি মোট চ্যাপ্টারের A to Z। তারপরে আমরা যে অনুশীলনী কোশ্চেনগুলো সলভ করব। ঠিক আছে, ওকে। তাহলে প্রথম পৃষ্ঠায় পড়ার মতো কিছুই ছিল না, আমরা পড়ি নাই। দ্বিতীয় পৃষ্ঠা থেকে বলছিলাম যে এটা হচ্ছে একটা পর্যায় সারণী, এখানকার 1 থেকে 30 পর্যন্ত এই জিঙ্ক পর্যন্ত মুখস্থ করে ফেলতে বলছিলাম। ঠিক আছে, জিঙ্ক পর্যন্ত মুখস্থ করে ফেলতে বলছিলাম। আচ্ছা, এখানে নামকরণে একটুখানি প্রবলেম ছিল, যে হচ্ছে কিছু কিছু নাম আছে যেগুলো হচ্ছে প্রথম অক্ষরের সাথে মিলে না, যেমন হাইড্রোজেন মিলে, হিলিয়াম মিলে, লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন মিলে। সোডিয়াম মিলে না, সোডিয়াম এসতে হওয়ার কথা ছিল, বাট এখানে আছে হচ্ছে Na, সোডিয়াম মিলতেছে না। এই একটা হচ্ছে ব্যতিক্রম, মনে থাকবে না, এই কারণে দেখা দিচ্ছি। সিলিকন, ফসফরাস মিলে। ঠিক আছে, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম। ফসফরাসটা তারপরেও একটু প্যাচ বাঁধবে, এই কারণে ফসফরাসটাও দাগাই দিলাম। টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। এই যে আয়রন মিলবে না, আয়রনের মনে হবে আই, বাট এফ হবে। ঠিক আছে, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। কপার CO, বাট হবে কি Cu। ঠিক আছে, এই যে কয়টা দাগালাম, 4টা, এই 4টা নিয়ে বেশি প্রবলেম ফেস করবা তোমরা, এই কারণে আমি লিখে দিলাম। ঠিক আছে, ওকে, শেষ। দেন এই পৃষ্ঠাতে আমরা কি কি পড়ছি? সর্বপ্রথম এই পৃষ্ঠাতে আমরা পড়ছি হচ্ছে যে প্রতীক কাকে বলে, এই জিনিসটা আমরা শিখছি যে প্রতীক কাকে বলে। প্রতীক কি? প্রতীক হচ্ছে মৌলের ক্ষেত্রে যে নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। ইংলিশ বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। আর সংকেত কাকে বলে? সংকেত হচ্ছে অণু বা যৌগের সংক্ষিপ্ত নামের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। শেষ। এরপরে বলছিলাম কি যে পৃথিবীর সকল পদার্থকে মৌলিক ও যৌগিক 2 শ্রেণীতে ভাগ করা যায়। 118টা মৌলিক পদার্থের কথা পাওয়া গেছে, যেটা আমরা ওই পর্যায় সারণীতে দেখলাম। দেন এই যে মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। ঠিক আছে, প্রতীক তো গেল। এরপরে যোজনী সমান সমান আমরা ঠাড়া মুখস্থ করতে বলছিলাম, যোজনী সমান সমান হাত। ঠিক আছে, এরপরে যে মৌলের নানারা পানির সংকেত। ঠিক আছে, এরপরে এই যে 4টা গঠন, হাইড্রোক্লোরিক অ্যাসিডের গঠন, পানির গঠন H2O, এরপরে অ্যামোনিয়ার গঠনটা কেমন দেখতে, মিথেনের গঠনটা কেমন দেখতে, এই 4টা আমরা পড়তে বলছিলাম। ঠিক আছে, এরপরে আমরা বলছিলাম যোজনী কাকে বলে। যোজনীর সংজ্ঞাটা ঠাড়া মুখস্থ করা লাগবে। যোজনীর সংজ্ঞা আমাদের অবশ্যই মুখস্থ করা লাগবে। ঠিক আছে, ওকে, শেষ। তারপরে মৌল কাকে বলে বলছিলাম, পড়াইছিলাম। তারপর হচ্ছে যৌগমূলক, এর ভিতরে যৌগ কাকে বলে? যখন 2 বা ততোধিক মৌল পরস্পর যুক্ত হয়ে একটি যৌগ গঠন করে, এটা হচ্ছে যৌগ। দেন যৌগমূলক কাকে বলে পড়াইছিলাম, যে যৌগমূলক হলো এমন পদার্থ যা 2 বা ততোধিক মৌল নির্দিষ্ট অনুপাতে রাসায়নিকভাবে যুক্ত হয়, যৌগমূলক। দেন অণু কাকে পড়াইছিলাম, যে একটি মৌলের যখন কয়েকটি পরমাণু একসাথে থাকে তখন তাকে অণু বলা হয়। ঠিক আছে, শেষ, এই পৃষ্ঠা শেষ। এরপরে যে যোজনীগুলো মনে রাখার ছন্দ দিয়েছিলাম, যে যোজনী 1, কোন মৌলগুলোর যোজনী 1? ক্লাব ফুটবলে ব্রাজিল, ইতালি, এইচ নাকি কে গ্রুপে, এই কয়টা মৌলের যোজনী হচ্ছে 1। দেন মুদ্রা ধাতু হচ্ছে সিলভার, অরাম, কপার। ঠিক আছে, মুদ্রা ধাতু এই 3টা। ওকে, দেন হচ্ছে যোজনী 2, মোগলাই ও কাবাব ফ্রিতে নিয়ে যাও। এইগুলো ছিল কি যোজনী 2। তারপরে যোজনী 2 ও 4, মানে এই যে কাঁদলে শার্ট ও স্যান্ডেল পাবে, এর ভিতরে কার্বন, সালফার, এরপর হচ্ছে টিন আছে, আর হচ্ছে প্লাম্বাম। আচ্ছা, এখানে আমি প্যালাডিয়াম বলছিলাম। ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে ছোটকালে এই প্লাম্বাম নামটা মনে থাকতো না, যার কারণে এটাকে আমি নিজের মতো করে মডিফাই করে প্যালাডিয়াম বানাই ফেলছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে প্লাম্বাম। ঠিক আছে, এরপর হচ্ছে যোজনী, তার মানে এই যোজনী এই কাঁদলে শার্ট ও স্যান্ডেল পাবে, এইখানে যে 4টা মৌল আছে, এই 4টা মৌলের যোজনী 2ও হইতে পারে, 4 হইতে পারে। দেন হচ্ছে যোজনী 3 কি আলো নয় পটল ফ্রি। ঠিক আছে, এখন এরপরে আমরা কি পড়ছিলাম? এরপরে পড়ছিলাম যে কিছু মৌল যাদের যোজনী একাধিক। এই যে এখানে এই যে এইটা তো পড়ে আসলাম একটু আগে। কাঁদলে শার্ট ও স্যান্ডেল পাবে, বাট এই 3টা আমাদের মনে রাখা লাগবে একটু, যে হচ্ছে আয়রনের কি 2 হইতে পারে, 3 হইতে পারে, কপারে 1, 2, 2টাই হইতে পারে, অরামের 1 ও 3 2টাই হইতে পারে। ঠিক আছে, গেল। এরপরে
আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলছিলাম যে হচ্ছে কার্বন আর সালফারের মেজর তোমাদের লেভেলে মেজরই ইউজ করা হবে কি যে হচ্ছে যোজনী 4। আরেকটা বলছিলাম যে হচ্ছে আস ও ইক। আস মানে হচ্ছে কম যোজনী, ইক মানে বেশি যোজনী। ধরো এখানে কি আমরা কি হচ্ছে আয়রন পড়ছি, এটা তার মানে এফ ই হচ্ছে ফেরাস। যদি ফেরাস নামের শেষে যদি এই যে আস যদি থাকে, কালো হয়ে গেছে, নামের শেষে যদি আস যদি থাকে তার মানে হচ্ছে কম যোজনী। তার মানে ফেরাস যদি তোমাকে বলা হয় তখন যোজনী ধরা লাগবে 2। আর যদি বলা হইতো নামের শেষে ফেরিক, ইক নামের শেষে ফেরিক যদি তোমাকে বলা হতো তখন ফেরিক মানে বেশি যোজনী, তখন যোজনী বলা লাগতো 3। সেম ভাবে এটা হচ্ছে কিউপ্রাস কিউপিক, ঠিক আছে। কপারে হচ্ছে কিউপ্রাস প্রাস শেষে যদি আস থাকে তাহলে হচ্ছে কম যোজনী, তখন 1 বলা লাগবে। কিউপ্রিক যদি বলে তার মানে 2 বলা লাগবে, ঠিক আছে। অরামের ক্ষেত্রে সেম। এরপরে আমরা এখানকার এমসিকিউ গুলো সলভ করে ফেলছিলাম, এমসিকিউ গুলো তো সব সলভ করে ফেলছিলাম। তারপরে কি করছি, যৌগমূলক। এইখান থেকে বলছিলাম এই যে এই যৌগমূলক গুলো ঠাডা মুখস্থ করতে। আসলে এই যৌগমূলক গুলোর ভিতর থেকে দেখাইছিলাম কতগুলো এমসিকিউ আসছে, ঠিক আছে। এই যৌগমূলক গুলো আমাদের ঠাডা মুখস্থ করে ফেলা লাগবে, ওকে। এরপরে যৌগমূলক কাকে বলে, বা যৌগমূলকের ইংলিশ নাম হচ্ছে র্যাডিক্যাল, ঠিক আছে। কাকে বলে এটা কিন্তু উপরে দেখাই দিয়েছি। এরপরে এখানে 3টা নিয়ম আমরা দেখছিলাম যে হচ্ছে যৌগ লেখার বা যৌগের আণবিক সংকেত লেখার 3টা নিয়ম দেখছিলাম। নিয়ম 3টা কোথায় আছে, এই যে প্রথম কথা হইছে যে হচ্ছে এটা একটু লিখে দেখা দেওয়া উচিত যে ধরো হাইড্রোজেন আর ক্লোরিন, এই হাইড্রোজেনের যোজনী কত, যে হাইড্রোজেনের যোজনী কত 1, ক্লোরিনের যোজনী কত 1। তখন লেখার সময় হাইড্রোজেনের পাশে এই 1 বসবে, ক্লোরিনের পাশে এই 1 বসবে, মানে H1Cl1, বুঝো নাই? H1Cl2 লিখছি, H1Cl1, আর 1 লেখাও যায় না লেখাও দা, এই কারণে আমরা সরাসরি লিখি কি HCl, বুঝো নাই? আরেকটা অ্যালুমিনিয়াম আর হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজনী কত, অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের যোজনী কত, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। আমরা কি করব, লেখার সময় আণবিক সংকেত বা যৌগ গঠনের সময় কি করব, এইভাবে এক্সচেঞ্জ করে লিখবো। অ্যালুমিনিয়ামের পাশে তার মানে কত লিখবো, এই যে 2 লিখবো, অ্যালুমিনিয়ামের পাশে 2 লিখবো, অক্সিজেনের পাশে 3 লিখবো। এইভাবে শিখাইছিলাম। আরেকটা শিখাইছিলাম যদি দুইটা যদি সেম হয়, যেমন হচ্ছে ক্যালসিয়াম আর হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। ক্যালসিয়ামের যোজনী কত 2, অক্সিজেনের যোজনী কত 2। যখন দুইটার যোজনী সেম হয়ে যাবে তখন হচ্ছে নিচে না লিখলেও চলবে, বা হচ্ছে ইয়ে করে দেওয়া লাগবে, এখানেও 2 ছিল এখানেও 2 ছিল, তার মানে কি গুণিতক দ্বারা ভাগ করে দেওয়া লাগবে। গুণিতক দ্বারা ভাগ করে দিলে ক্যালসিয়াম অক্সাইড থেকে যাচ্ছে সোজা, তাই না? আরেকটা উদাহরণ দিই শেষে এটার, যেমন হচ্ছে কার্বন আর হচ্ছে অক্সিজেন। কার্বনের কত যোজনী 2, অক্সিজেনের হচ্ছে 4। যদি এক্সচেঞ্জ করে লিখি তখন হয়ে যায় হচ্ছে C4O2। বাট এখানে কি 2 দ্বারা ভাগ দেওয়া যায় দুইটাকেই, ভুল লিখছি, CO2 তো ভুল লিখলাম, হ্যাঁ সরি। কার্বনের যোজনী 4 ধরা হবে, কার্বনের যোজনী এখানে 4 হবে। কার্বনের যোজনী হচ্ছে 4, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তারপরে এক্সচেঞ্জ করে লিখবো, তার মানে হচ্ছে আসতেছে C2O4। তার মানে 2 দ্বারা উভয়টাকে ভাগ দেওয়া যায়, ভাগ দিলে আসতেছে হচ্ছে CO2। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। শেষ। এই 3টা নিয়মই ওইখানে লেখা ছিল, এই 3টা নিয়মই এইখানে লেখা ছিল, ঠিক আছে। এরপরে এইবার আসছে হচ্ছে রাসায়নিক সমীকরণ। সবচেয়ে বেশি সৃজনশীল এই জায়গা থেকে হবে রাসায়নিক সমীকরণ। এইখানকার মেন বিষয় হচ্ছে আমাদের এই বিক্রিয়াগুলো মুখস্থ করে ফেলা লাগবে। সালফারের সাথে অক্সাইড বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়, এটা আমাদের মুখস্থ করে নেওয়া লাগবে। এখন কথা হচ্ছে এই যে বিক্রিয়া যে হচ্ছে, বিক্রিয়া হওয়ার পরে এখানে আমাদের কিছু জিনিস জানার ছিল, যে হচ্ছে এই পাশে এটা কি ছিল বিক্রিয়ক, এই পাশে এটা ছিল হচ্ছে উৎপাদ, তাই না? বিক্রিয়া হওয়ার পরে এই বিক্রিয়কে যে কয়টা পরমাণু ছিল, এখানে কয়টা পরমাণু আছে, সালফার একটা আছে, অক্সিজেন আছে 2টা, তার মানে 1 আর 2 3, 3টা পরমাণু। এই পাশে এসেও 3টা পরমাণুই হওয়া লাগবে, এই পাশেও কিন্তু 3টা পরমাণু, সবসময় 3টা পরমাণুই হওয়া লাগবে, ঠিক আছে। রাসায়নিক বিক্রিয়ার ফলে কোনো পরমাণু ধ্বংস হয় না, কারণ এই পাশেও যে কয়টা এই পাশেও সেই কয়টা, কোনো পরমাণু কি ধ্বংস হয়েছে? ধ্বংস হয় নাই, বরং খালি পুনর্বিন্যাস ঘটে। এখন রাসায়নিক সমীকরণ কাকে বলে এর সংজ্ঞাটা এখানে লেখা আছে। রাসায়নিক সমীকরণ কাকে বলে সংজ্ঞাটা এখান থেকে লেখা লাগবে, ঠিক আছে, পড়া লাগবে। তারপর হচ্ছে বিক্রিয়ক, এই পাশেরটাকে বলা হচ্ছে বিক্রিয়ক, এই পাশেরটাকে উৎপাদক, সেটাতে লিখলাম। এখন রাসায়নিক সমীকরণ লেখার কয়টা নিয়ম দিয়েছে এখানে? 5টা নিয়ম দিয়েছে। তার ভিতরে ওই তো আমি যে একটু আগে বললাম, বাম দিকে লিখতে হয় হচ্ছে বিক্রিয়ক গুলাকে, আর ডান দিকে লিখতে হয় উৎপাদগুলোকে। শেষ। তারপরে হচ্ছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত
পদার্থ একাধিক হলে তাদের সংকেতের মধ্যে কি যোগ চিহ্ন দেওয়া লাগে। তারপরে কোনো পদার্থের অণুর সংখ্যা একাধিক হলে অণুর সংকেতের আগে সেই সংখ্যা লিখতে হয়, এটা কিন্তু বুঝাই দিছিলাম। এরপরে সমতাকরণ যদি কখনো কোনো বিক্রিয়া যদি সমতাকরণ করা থাকে তার মানে সমান চিহ্ন দেওয়া লাগে, এটা পড়ছিলাম। রাসায়নিক সমীকরণ সমতাকরণটা আমরা শিখেছিলাম যে হচ্ছে যেমন এটা দিয়ে আমরা যদি দেখি যে এখানে হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে দুইটা, বাট এখানে হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে একটা, হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে কয়টা, একটা। তার মানে আমার কি সমতা করা নাই। আমি এখন সমতা যদি করতে চাই, অক্সিজেন আছিল দুইটা, আমি তার মানে এখানে 2 দিয়ে দিব। এখন এখানে 2 দিয়ে দিলে হাইড্রোজেন আবার কত হয়ে যাচ্ছে, 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, বাট এখানে হাইড্রোজেন আছে দুইটা, তার মানে এই সামনে 2 দিয়ে দিব। তার মানে 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এরপরে অক্সিজেন হয়ে গেছে দুইটা, এখানে অক্সিজেন দুইটা মিলে গেছে, তার মানে এইটা হয়ে গেছে সমতাকরণও কিন্তু দিবে। ওকে, এরপরে আমরা এই সৃজনশীলগুলো সলভ করে এমসিকিউ গুলো সলভ করে ফেলছিলাম। এখানে সমতাকরণের উদাহরণ দেওয়া আছে। এইবার রাসায়নিক বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া আমরা মোট কয় প্রকার পড়ছিলাম? 5 প্রকার পড়ছিলাম। সংযোজন, বিয়োজন, দহন, তারপরে কি ছিল আরেকটা ছিল হচ্ছে প্রতিসম, আরেকটা কি যেন ছিল প্রতিস্থাপন। এই মোট 5টা আমরা পড়ছিলাম, তাই না? এই 5টা বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। এখন সংযোজন বিক্রিয়া মানে কি? যখন 2 বা ততোধিক বিক্রিয়ক পরস্পর সংযুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তখন তাকে সংযোজন বিক্রিয়া বলে। আচ্ছা, যখন ফেরাস সালফেট উৎপন্ন হয়, ফেরাস সালফেটের রংটা কেমন হয়? গাঢ় ধূসর বর্ণের। ফেরাস সালফেটের রংটা কেমন হয়? গাঢ় ধূসর বর্ণের, পড়াইছিলাম কিন্তু। এই পৃষ্ঠায় আর কিছু পড়ার নাই, তবে এই বিক্রিয়া দুইটা আমাদের একটু মনে রাখা লাগবে। ফেরাসের সাথে সালফার বিক্রিয়া করে ফেরাস সালফেট, জিঙ্কের সাথে সালফার বিক্রিয়া করে জিঙ্ক সালফাইড, ইজি। এরপরে সংযোজন বিক্রিয়ার সংজ্ঞাটা আমরা পড়ছিলাম। এরপরে সংযোজন বিক্রিয়ার সংযোজন বিক্রিয়া গেল। বিয়োজন বিক্রিয়া কি? যখন একটা বিক্রিয়ক ভাঙে 2 বা ততোধিক উৎপাদে পরিণত হবে তখন থেকে বিয়োজন বিক্রিয়া বলা হয়। উদাহরণ এই বিক্রিয়াটা, আচ্ছা এটা থাকবে এখন। এরপরে দহন বিক্রিয়া হবে কি? সবসময় দহন বিক্রিয়া এই জায়গাটাতে অক্সিজেন থাকবে, অল টাইম অক্সিজেন থাকবে। অক্সিজেন থাকলেই এটা দহন বিক্রিয়া। দেন প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন কি? যে হচ্ছে প্রতিস্থাপন করে দেয়। যেমন এখানে কপার সালফেট ছিল, এখানে এসে সেরে আয়রন সালফেট হয়ে গেছে, কপার ওখানে চলে গেছে। বাট এখানে আয়রন একা ছিল, এখানে এখন কপার একা হয়ে গেছে, আয়রন এখানে জোড়া হয়ে গেছে, সালফেট হয়ে গেছে, এটাই প্রতিস্থাপন করে ফেলছে। ওকে, এই বিক্রিয়াটা আমাদের একটু মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? এরপর দহন বিক্রিয়াতে তো বললামই অক্সিজেন অল টাইম থাকা লাগবে, আর যখন সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় তখন ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়, এটা মনে রাখা লাগবে। ওকে, এরপরে এই যে এই বিক্রিয়াটা একটু মনে রাখা লাগবে। ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ অক্সাইড। এখন বিষয় হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন বিষয় হচ্ছে এখানে অক্সিজেন মানে মাঝখানে অক্সিজেন থাকলেই দহন বিক্রিয়া, ঠিক আছে? দেন আসতেছে প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? প্রতিস্থাপন করে ফেলে, এটাতে বললাম। প্রতিস্থাপনের এই বিক্রিয়াটা আমাদের একদম ঠাড়া মুখস্থ করে রাখা লাগবে। এই বিক্রিয়াগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখাই লাগবে, কিছু করার নাই। দেন আসতেছে বিয়োজন বিক্রিয়া। এর ভিতরে আমরা সব এমসিকিউ সলভ করে ফেলছিলাম, যত এমসিকিউ ছিল এই সব এমসিকিউ আমরা সলভ করে ফেলছিলাম। দেন এই যে কতগুলো এমসিকিউ একসাথে সলভ করছি। ওকে, এবারে এই বিক্রিয়াটা, আচ্ছা এখানে 3টা বিক্রিয়া আছে। এই 3টা বিক্রিয়া মারাত্মক ইম্পর্টেন্ট। এই 3টা বিক্রিয়া সৃজনশীলের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। এই একটা গেল, দেন এই একটা আসলো, আর এই একটা KClO3। এই যে KClO3 যে বিক্রিয়াটা, KClO3 এই বিক্রিয়াটা বিষয় হচ্ছে ডুবুরিরা তোমার হচ্ছে যখন ডুব দেয় না, তখন ওনারা কিন্তু ইয়েতে করে এই তাদের সিলিন্ডারে করে এই পটাশিয়াম ক্লোরাইডটা নিয়ে যায়, ঠিক আছে? পরে ওইখান থেকে তোমার হচ্ছে যখন ভেঙে যায়, ভেঙে অক্সিজেনটা তারা ইউজ করে, ঠিক আছে? ওকে, এই 3টা বিক্রিয়া আমাদের মনে রাখা লাগবে, মাস্ট বি। ওকে, এরপরে রাসায়নিক বিক্রিয়া তাপশক্তি রূপান্তর। এখানে খাবার সোডার আমরা 3টা নাম পাইছিলাম। খাবার সোডার ইংলিশ নাম হচ্ছে বেকিং সোডা, আর হচ্ছে সংকেত কি? সোডিয়াম বাইকার্বনেট, আর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট লিখে দিচ্ছি। তার মানে খাবার সোডা 3টা নাম পাইছিলাম। লেবুর রসে কি থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। এই বিক্রিয়াটা আমরা একটু মুখস্থ রাখতে বলছিলাম, কিচ্ছু করার নেই ভাই, এই চ্যাপ্টারে বিক্রিয়াগুলো মুখস্থ রাখাই লাগবে। বিক্রিয়াগুলো সবগুলো এক পৃষ্ঠায় লিখে ফেলবা, লিখে টেবিলের সামনে ঝুলায় ফেলবা। ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগারের অপর নাম কি ছিল? অ্যাসিটিক অ্যাসিড ছিল। এই যে সংকেতটা ছিল, এটা সংকেত কিন্তু মাস্ট বি মুখস্থ করা লাগবে। আচ্ছা, চুনের সংকেত আমরা পড়ছি ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, এটা একটু পরে আসুক। ক্যালসিয়াম অক্সাইড অ্যাসিডিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অ্যাসিটেট আর হচ্ছে পানি উৎপন্ন হয়। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, তবে আমাদের একটু পরে রাখা উচিত। এখন বিষয় হচ্ছে প্রশমন বিক্রিয়া কাকে বলে? যখন একটি বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে নিরপেক্ষ যৌগ বা লবণ উৎপন্ন করে তখন তাকে প্রশমন বিক্রিয়া বলে। সিম্পল।
এইখানে সবগুলো বিক্রিয়া লেখা ছিল, আরো তো অনেকগুলো বিক্রিয়া আছে যেগুলো আমরা লিখে নেই, তোমরা লিখে নিবা। ঠিক আছে, এই যে এখানে সবগুলো যৌগের নাম লিখে রাখছিলাম, যে হচ্ছে অনেক যৌগের নাম আমরা ভুলে যাব এই কারণে লিখে রাখছিলাম। এখানে ক্যালসিয়াম কার্বনেটকে বলা হচ্ছিল চুনা পাথর, মনে আছে? ক্যালসিয়াম কার্বনেটকে বলা হচ্ছিল চুনা পাথর, ক্যালসিয়াম অক্সাইডকে বলা হচ্ছিল চুন। চুনের এই পাশে একটু লিখে নিবা, এখানে একটু লিখে নিবা হচ্ছে কলি চুনও বলা হইতো, বা শুষ্ক চুনও বলা হইতো, বা শুকনা চুন। ঠিক আছে, যেটা পানের সাথে খায় সেই চুন। এবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের 4টা নাম ছিল, 4টা নাম লিখে ফেলছিলাম আমরা, এটা কিন্তু মাস্ট বি, সেই ইম্পর্টেন্ট। দেন এমসিকিউ সলভ করে ফেলছি। তারপরে এখানে হ্যাঁ, এখানে এখন যদি আসি, যে হচ্ছে চুনের সাথে পানি বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, এইটা আমাদের লাগবে কিন্তু। চুনের সাথে পানি বিক্রিয়া করে কি উৎপন্ন হয়। এখন ড্রাই সেল কাকে বলে, এটা আমাদের মারাত্মক ইম্পর্টেন্ট। শুষ্ক কোষ, এটা কিন্তু লাস্ট ক্লাসের আগের ক্লাসেই পড়ছি, যে হচ্ছে শুষ্ক কোষকে ড্রাই সেল বলা হয়, শুষ্ক কোষকে ড্রাই সেল বলা হয়। আর হচ্ছে ড্রাই সেলের সুন্দর একটা এরকম একটা সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা একটু মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে, এরপরে শুষ্ক কোষ তো লাস্ট ক্লাসেই পড়াইছি। শুষ্ক কোষে ব্যাটারি কিভাবে তৈরি হয়, আর ব্যাটারির ভিতরে কোন কোন জিনিস দ্বারা পেস্ট গঠন করা হয়, মানে পেস্ট তৈরি হয়। এরপর হচ্ছে দস্তার চঙ্গা কি, এগুলো তো লাস্ট ক্লাসেই পড়াইছি। ওকে, এই তো ছিল। এরপরে আর কিছু আছে, হ্যাঁ আরেকটা জিনিস আছে, যে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ তো লাস্ট ক্লাসে অনেক সুন্দর করে বুঝাইছি, ওইটা করলে হবে এনাফ। এখানে তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে লবণ, তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে লবণ। আরেকটা বিষয় তুমি এখানে দেখতে পারো, লবণের পাশে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তার মানে তড়িৎ বিশ্লেষ্য পড়ছে দুইটা, তড়িৎ অবিশ্লেষ্য পড়ছে দুইটা। তড়িৎ বিশ্লেষ্য কি, যারা পানির ভিতরে তোমার হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে এবং ভেঙে যায়, তারা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। আর তড়িৎ অবিশ্লেষ্য কি, চিনি, গ্লুকোজ। শেষ। আচ্ছা, পানির ভিতরে থেকে যায় কি, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যায়। এই তো পড়ছিলাম, এই তো আমাদের রিভিউ করা শেষ। কতক্ষণ লাগছে? মেবি 16 মিনিট লাগছে। এই তো সুন্দর মতো লিখছিলাম এটা আমরা। ওকে, মনে আছে? ওকে, এমসিকিউ গুলো সলভ করে ফেলছিলাম। এখন আমরা যাব হচ্ছে আমাদের সৃজনশীল এবং এই যে অনুশীলনীর যে প্রশ্নগুলো, এটা সলভ করতে। ঠিক আছে, একদম পানি পানি, এগুলো সলভ করতে হাইস্টে গেলে 5 থেকে 7 মিনিট লাগবে, 5 থেকে 7 মিনিট লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা ওইখানে যাই। ওকে, তাহলে আমরা এখন অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করে ফেলি। ঠিক আছে, প্রথম কোশ্চেন, রাসায়নিক বিক্রিয়া ড্যাশ সৃষ্টি হয়। রাসায়নিক বিক্রিয়া কি হয়? উৎপাদটা যে উৎপন্ন হয়, উৎপাদটা কি হয়? বিক্রিয়কগুলোর পুনর্বিন্যাস করে নতুন আরেকটা পদার্থ উৎপন্ন হয় না, সেটা হবে রাসায়নিক বিক্রিয়ায় নতুন পদার্থের সৃষ্টি হয়। এরপর ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ক্যালসিয়াম কার্বনেট তৈরি, বিক্রিয়াটা কি? দেখো, দুইটা বস্তু মিলিত হচ্ছে, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর একটা কার্বন ডাই অক্সাইড। দুইটা বস্তু মানে কি, বিক্রিয়ক দুইটা থেকে কি হচ্ছে, একটা উৎপাদে পরিণত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, তার মানে এটা কি, দুইটা বিক্রিয়ক থেকে একটা উৎপাদে পরিণত হলে সেটা কি, সংযোজন বিক্রিয়া। বোঝা গেছে? দহন বিক্রিয়ায় কি কি শক্তি উৎপন্ন হয় বলতো? ধরো তুমি একটা মোম দহন করতেছো বা মোমে আগুন ধরাইছো, এখান থেকে কি কি শক্তি উৎপন্ন হবে? 1 নম্বরে হচ্ছে আলোক শক্তি উৎপন্ন হবে, মোম জ্বালালে আমরা দেখতে পাই, আলো পাই। আর 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে তাপ শক্তি উৎপন্ন হবে, তাই না? কারণ মোমের ভিতরে হাত দিলে কি, আমাদের হাতে ব্যথা লাগে বা ফোসকা পড়ে যায়, তার মানে কি, তাপ ও আলোক 2 রকমের শক্তি পাওয়া যায়। দেন শুষ্ক কোষে দস্তার চং ড্যাশ হিসেবে কাজ করে। দস্তার চং কি হিসেবে কাজ করতো? অ্যানোড হিসেবে কাজ করতো। আর কার্বন দণ্ড কি হিসেবে কাজ করতো? ক্যাথোড হিসেবে কাজ করতো। মনে আছে? পড়াইছে কিন্তু। এরপর হাইড্রোক্লোরিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এর আগে আমরা আরেকটা কি জানছি? পানি জানছি। আর তড়িৎ অবিশ্লেষ্য জানছি কি কি? দুইটা ছিল কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য। কি কি? গ্লুকোজ আর চিনি। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা আগে পড়ি নাই, তবে তাহলে কি করব, এখন আমরা পড়ে নেব। তার মানে আরেকটা কি, HCl। HCl এর কি, তোমার হচ্ছে ফুল ফর্ম কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা কি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখন তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে কতগুলো, দেখো। দহন বিক্রিয়া বলতে কি বোঝায়? তুমি দহন বিক্রিয়ার সংজ্ঞাটা লিখে দিবা, আমি সংজ্ঞা পড়াইছি না, সংজ্ঞা লিখে দিবা, তারপরে একটা উদাহরণ দিয়ে দিবা, শেষ গেল, দহন বিক্রিয়া শেষ। আমি এখন জাস্ট এই কোশ্চেনগুলো দেখায় দিব, অনুশীলনী কোশ্চেন, তারপর সৃজনশীল কোশ্চেন, আমি জাস্ট দেখায় দিব যে তোমরা সব পড়ে ফেলছো, তোমরা সব কিছু পড়ে ফেলছো। সে তো হচ্ছে অনুশীলনীর সময়, চ্যাপ্টার পড়ার সময়, থিওরি পড়ার সময় সবকিছু তোমরা পড়ে ফেলছো। এখন জাস্ট খালি একটু প্রশ্নগুলো ধরায় দিব আমি, যে দেখো সবকিছু তোমরা পড়ে রাখছো, এখন তোমরা জাস্ট খালি রিভাইজ দিবা। ঠিক আছে, ওকে। তাহলে দহন বিক্রিয়া বলতে কি বুঝো? দহন বিক্রিয়ার সংজ্ঞাটা দিয়ে দিবা। সংজ্ঞা দেওয়ার পরে কি, যে কোনো একটা উদাহরণ দিয়ে দিবা। যেমন এখানে উদাহরণ দিয়েছে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, এরকম একটা উদাহরণ দিয়ে দিবা, শেষ। দেন প্রশম বিক্রিয়া কি তা ব্যাখ্যা করো। প্রশম বিক্রিয়া কাকে বলে দিয়ে দিলা, তারপরে একটা উদাহরণ দিয়ে দিবা, প্রশম বিক্রিয়া, শেষ। এই যে প্রশম বিক্রিয়ার উদাহরণটা, এটা একটু কঠিন,
সেক্ষেত্রে বইয়ে একটা উদাহরণ দেওয়া ছিল প্রসম বিক্রিয়া, আমি মুখস্থ করতে বলছিলাম ওটা মুখস্থ করে ফেলবা। এটাই তো দেওয়া ছিল, হ্যাঁ এটাই দেওয়া ছিল কিন্তু এইভাবে লেখা ছিল না, বাংলা দিয়ে লেখা ছিল। তুমি বাংলা দিয়ে লিখবা বেকিং সোডার সাথে সাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম সাইট্রেট কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন করে, শেষ। এরপর চুনে পানি যোগ করলে কি ঘটে? আমি কিন্তু বলছিলাম যে চুনের 3টা বিক্রিয়া আছে, মেবি 3টা বিক্রিয়ার ঠাড়া মুখস্থ করা লাগবে। এই 3টা বিক্রিয়া বারবার আসবে চুনের এই 3টা বিক্রিয়া। তাহলে কি বলছে? চুনের সাথে পানি যোগ করলে, এই যে চুনের সাথে পানি যোগ করলে কি হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। জাস্ট এই ইয়েটা দিবা, দিয়ে বাংলা লিখে দিবা। তারপরে এখানে কি লিখছে? উৎপন্ন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কুইকল্যামও বলা হয় বা চুনের পানি বলা হয়, আর নাহলে আরো 2টা নাম ছিল, মনে আছে? হ্যাঁ। আচ্ছা, শুষ্ক কোষ শুষ্ক কোষের গঠন সংক্ষিপ্ত আকারে প্রকাশ করো। শুষ্ক কোষ বলতে কি? ওই যে ব্যাটারি যে পড়লাম না আমরা, কি পেন্সিল ব্যাটারি গঠনটা একটু বলতে বলছে। এই গঠন আমার কি আর পড়ানো লাগবে এখন? আমি ওইখানে পড়া দিছি, 3টা কি 4টা স্টেপ আছে এই ব্যাটারি গঠন করার, ঠিক আছে, শেষ। এরপর তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্যের মধ্যে মূল পার্থক্য লিখতে বলছে। তোমার কি এতখানি, এইখানে যে কতখানি লেখা আছে, তোমার কি এত রিডিং পাওয়া লাগবে? এতখানি কি বলা লাগবে? তুমি তোমার মতো করে বলবা। তুমি তড়িৎ বিশ্লেষ্য সম্পর্কে কি জানো? যে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য তোমার হচ্ছে বিদ্যুৎ পরিবহন করার মাধ্যমে কি করতেছে? হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে। এরপরে কি? আর তড়িৎ অবিশ্লেষ্য কোনোটাই করতেছে না, বিদ্যুৎ পরিবহন করে না, রাসায়নিক বিক্রিয়া করে না। তড়িৎ বিশ্লেষ্য উদাহরণ কি? লবণ, একটু আগে বললো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে তড়িৎ বিশ্লেষণের উদাহরণ দিয়ে দিলা লবণ ও হাইড্রোক্লোরিক অ্যাসিড। তড়িৎ অবিশ্লেষণের উদাহরণ দিয়ে দিলা চিনি, গ্লুকোজ, শেষ। আর কি লাগবে এখানে? এইটুকু লিখলেই হাফ পৃষ্ঠা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? তড়িৎ অবিশ্লেষণ, তারপরে বহু নির্বাচনী এমসিকিউ। কোনটি স্ল্যাক লাইন? একটু আগেই বলে আসছি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এইগুলো আর মানে বারবার পড়তে আমারই মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, একজন ডুবুরি কোন যৌগটি বিয়োজন বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন পায়? মানে একটা ডুবুরি, যখন ডুবুরি বলতে কি, যারা পানিতে ডুব দেয় না, তো এই ডুবুরি তোমার হচ্ছে পানির নিচে যায় যখন, তারা তো সিলিন্ডারে করে গ্যাস নিয়ে যায়, অক্সিজেন নিয়ে যায়। এখন তারা সরাসরি অক্সিজেন নিয়ে যায় না, তারা এই যে পটাশিয়াম ক্লোরেট এইটা নিয়ে যায়, ঠিক আছে। তারা এই পটাশিয়াম ক্লোরেট নিয়ে যায়, এই পটাশিয়াম ক্লোরাইড তারপরে হচ্ছে ক্লোরেট বিয়োজন হয়ে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন করে, সেই অক্সিজেন তারা নেয়, ঠিক আছে। এটি একটু মাথায় রাখা লাগবে। এরপর সাহানা ল্যাবরেটরিতে একটি বিকারে কিছু চুন নিল, অতঃপর এর মধ্যে ড্রপার দিয়ে ভিনেগার যোগ করলো। কি করছে? চুনের ভিতরে কি করছে? চুন একটা খারের ভিতরে কি করছে? ভিনেগারের অপর নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। তার মানে খারের সাথে অ্যাসিড বিক্রিয়া করতেছে, তার মানে কি হবে? প্রশমন বিক্রিয়া বা নিরপেক্ষ যৌগ তৈরি হবে। কিছুক্ষণ পর সেই বিক্রিয়াটিতে স্পর্শ করে দেখলো যে তাপমাত্রা পরিবর্তন হয়েছে। তার মানে বিকারে উল্লেখিত যৌগের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটতেছে? প্রশমন বিক্রিয়া, কারণ খারের সাথে অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে, শেষ। এরপরে কি আছে? এরপরে উদ্দীপকে উল্লেখিত যৌগটির মধ্যে বিক্রিয়ায় উৎপন্ন হবে কি? উল্লেখিত কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে, আর হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড বা ভিনেগার। এখান থেকে কি উৎপন্ন হয়? লবণ উৎপন্ন হবে অবশ্যই, আর পানি উৎপন্ন হবে। লবণটা কি? ক্যালসিয়াম অ্যাসিডেট। এই বিক্রিয়াটা মুখস্থ রাখতে বলছিলাম, ক্যালসিয়াম অ্যাসিডেট। আর কি? আর হয়েছে ক্যালসিয়াম কার্বনেট কি উৎপন্ন হয়? না, পানি উৎপন্ন হয়, শেষ। অ্যান্সার হবে এইটা, ওকে, শেষ। আমাদের এমসিকিউ শেষ। কত এমসিকিউ ছিল সব সলভ করে ফেলছি, মিনিমাম গেলে আমরা 2 থেকে 300 এমসিকিউ সলভ করছি, ওকে। এবার ফাহাদ ও ফারহান কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটালো, বিক্রিয়াগুলো নিম্নরূপ। আচ্ছা, বিক্রিয়াগুলো কি কি? যে এখানে কার্বনের সাথে অক্সিজেন, এটা হচ্ছে কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি করতেছে? O2 তাপ দিচ্ছে, তাপ দিয়ে কি উৎপন্ন হচ্ছে? CO2 উৎপন্ন হচ্ছে। মনে হয় না দেখা যাচ্ছে, দেখার ব্যবস্থা করি একটু, আধার কালার নিই, হ্যাঁ। এরপরে কি? 4টা বিক্রিয়া হচ্ছে, এই 4টা বিক্রিয়া হচ্ছে এখানে, তাই না? এখানে মোট 4টা বিক্রিয়া দেয়। এই চুনাপাথরের সংকেত কি ছিল? ক্যালসিয়াম কার্বনেট ভেঙে যে কি উৎপন্ন হয়? এখানে তাপ দিচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে, ভেঙে যে কি উৎপন্ন হবে? CaO প্লাস CO2। দেন হচ্ছে কি হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয়। দেন জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড মুখস্থ আছে না? এটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে। সালফিউরিক অ্যাসিড H2SO4 ছিল, তার মানে জিঙ্কের সাথে জিঙ্ক সালফেট হয়ে যাবে, জিঙ্ক SO4 প্লাস H2। বোঝা গেছে? এখন দেখো বিক্রিয়াগুলো কোনটা কোন বিক্রিয়া, এটা কি হচ্ছে? 2টা বিক্রিয়ক একসাথে হয় একটা উৎপাদ উৎপন্ন হচ্ছে, তার মানে এটা কি?
সংযোজন বিক্রিয়া। তারপর এটা কি দেখো, একটা বিক্রিয়ক ছিল, বিক্রিয়ক থেকে দুইটা উৎপাদে পরিণত হয়েছে, তার মানে এটা কি বিয়োজন বিক্রিয়া। তারপরে দেখো আবার দুইটা দুইটা একসাথে হয়েছে, দুইটা একসাথে হয়ে একটা উৎপাদে পরিণত হয়েছে, এটা কি সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া প্লাস এখানে অক্সিজেন আছে, তার মানে এটা দহন বিক্রিয়া। প্রথমটাতে অক্সিজেন ছিল, তার মানে এটাও দহন বিক্রিয়া। এরপরে দেখো এখানে কি হচ্ছে, জিঙ্ক সালফেট, সালফিউরিক অ্যাসিড থেকে জিঙ্ক সালফেট, জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড থেকে জিঙ্ক সালফেট আর পানি, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এখানে কি দেখছো, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, গ্যাস, মৌলিক গ্যাস। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি, এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, বোঝা গেছে। দেখো ম্যাক্সিমাম প্রশ্ন দেখবা যে হচ্ছে এই সংযোজন, বিয়োজন, দহন, প্রতিস্থাপন, প্রশমন, এই 5 রকমের বিক্রিয়া থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে সৃজনশীলে। ঠিক আছে, আচ্ছা খাবার সোডার সংকেত কি, সোডিয়াম বাইকার্বনেট। আর কত পড়াবো, দেন আছে কি 2 নং বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়াটা কি, চুনা পাথরকে তাপ দিচ্ছে, তাপ দিয়ে ক্যালসিয়াম, তার মানে কি একটা থেকে দুইটা তৈরি হচ্ছে, বিয়োজন বিক্রিয়া। 2 নম্বরটা কি, বিয়োজন বিক্রিয়া। জাস্ট বিক্রিয়াটা লিখে দিবা আর বলে দিবা যে হচ্ছে এখানে এটা হচ্ছে একটা বিয়োজন বিক্রিয়া। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে বিক্রিয়া করে তোমার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম অক্সাইড বা হচ্ছে চুন ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, শেষ। এরপর 3 নম্বর গ নম্বরে কি আছে, উদ্দীপকের যে বিক্রিয়ায় মৌলিক গ্যাস উৎপন্ন হয় সেটি ব্যাখ্যা করো। বলছে মৌলিক গ্যাস উৎপন্ন হয়। এখন কথা হয়েছে এটাতে মৌলিক গ্যাসটা কোথায় উৎপন্ন হয়েছে, তুমি বলো তো আমাকে। এখানে মৌলিক গ্যাসটা কোথায় উৎপন্ন হয়েছে, এই যে হাইড্রোজেন গ্যাস, এই যে হাইড্রোজেন গ্যাসটা একটা মৌলিক গ্যাস। এই মানে কি, মৌলিক গ্যাস বলতে কি বোঝায় বলতো। মৌলিক গ্যাস বলতে হচ্ছে মৌলের গ্যাস, যেখানে শুধুমাত্র একটা মৌল আছে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো কি মৌলিক গ্যাস। এখন দেখো এখানে আর কোনো গ্যাস আছে, পানি কি, পানি একটা তরল। তারপরে ক্যালসিয়াম অক্সাইড, চুন, কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, বাট কার্বন ডাই অক্সাইড গ্যাস, ঠিক আছে, এটা কি মৌলিক গ্যাস। মৌলিক গ্যাস এখানে কি জাস্ট একটা পরমাণুর গ্যাস না, এখানে কার্বন আছে, অক্সিজেন আছে, দেন কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তার মানে মৌলিক গ্যাস কোনটা, শুধুমাত্র হাইড্রোজেন। তার মানে উদ্দীপকের যে বিক্রিয়াটি মৌলিক গ্যাস উৎপন্ন হয় সেটি ব্যাখ্যা করো। এখন তুমি বলবা কি, উদ্দীপকের 4 নম্বর বিক্রিয়াটিতে দেখতে পাচ্ছি আমরা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। আমরা জানি হাইড্রোজেন গ্যাস হচ্ছে একটি মৌলিক গ্যাস, সংজ্ঞা দিয়ে দিলা। দেন আর একটুখানি লেখা লাগবে যে হচ্ছে মূলত সুন্দর করে সংজ্ঞাটা আমাদের লেখা লাগবে। ঠিক আছে, আচ্ছা লেখা কি ছোট হয়ে গেছে, লেখা মেবি ছোট হয়ে গেছে, আরে হয় না কেন। এই যে এখানে 4 নং বিক্রিয়াটিতে মৌলিক গ্যাস উৎপন্ন হয়, এই যে লিখে দিচ্ছে দেখো, 4 নং বিক্রিয়াটিতে মৌলিক গ্যাস উৎপন্ন হয়। কারণ মৌলিক গ্যাসের সংজ্ঞা হতে আমরা জানি একই মৌলের 2 বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে গ্যাস উৎপন্ন করে তাকে মৌলিক গ্যাস উৎপন্ন করে, তাকে মৌলিক গ্যাস বলে। তার মানে এখানে কি এত কিছু প্রয়োজন আছে আমার, প্রথমে লিখে দিব এটা প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে কি করব, যে হচ্ছে প্রথমে দেখো একদম সিম্পল, সর্বপ্রথম লিখবো কি, এই এটা কি গ নাম্বার না, গ নাম্বার কি লিখবো, যে উদ্দীপকের 4 নাম্বার বিক্রিয়াটি হলো এটা। প্রথমে বিক্রিয়াটা লিখে দিলা, তারপরে লিখবা যে হচ্ছে বিক্রিয়াটিতে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। হাইড্রোজেন গ্যাস একটি মৌলিক গ্যাস। এখন তুমি লিখবা যে হচ্ছে মৌলিক গ্যাসের সংজ্ঞা থেকে আমরা জানি একটি মৌলের বা একই মৌলের 2 বা ততোধিক পরমাণু একসাথে যুক্ত হয়ে যে গ্যাস উৎপন্ন করে তাকে মৌলিক গ্যাস তাকে মৌলিক গ্যাস বলে। সুতরাং হাইড্রোজেন গ্যাস একটি মৌলিক গ্যাস। ঠিক আছে, এরপরে এই তো এতটুকুই লিখে দিবা। এরপরে লিখে দিবা হচ্ছে 4 নম্বর বিক্রিয়াটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে একটুখানি যদি লিখে দাও যে হচ্ছে জিঙ্ক কি করতেছে, সালফিউরিক অ্যাসিডের এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ফেলতেছে, এটা জাস্ট লিখে দিলে এনাফ। এরপরে কি বলছে, 1 ও 2 নং বিক্রিয়াটি সংযোজন হলেও এদের মধ্যে ভিন্নতা বিশ্লেষণ করো। এই যে 1 নম্বর বিক্রিয়াটা একটু আগে বলছিলাম সংযোজন বিক্রিয়া, এরপরে কি দুইটি সংযোজন, তার মানে কি 1 নম্বর আর হচ্ছে কত 3 নম্বর। এখন দেখো দুইটাই সংযোজন বিক্রিয়া, ঠিক আছে, দুইটাই সংযোজন বিক্রিয়া। হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন হচ্ছে, ওইখানে কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, দুইটাই সংযোজন বিক্রিয়া। এখন দেখো দুইটাই বিয়োজন বিক্রিয়া কিনা, দুইটাই কিন্তু বিয়োজন বিক্রিয়াও, কারণ দুইটাতেই অক্সিজেন আছে। সরি বিয়োজন বলতেছি এখানে, দহন, দুইটাতেই কিন্তু অক্সিজেন আছে, তার মানে কি দুইটাই কিন্তু দহন বিক্রিয়া। বোঝা গেছে, দুইটাই কি দহন বিক্রিয়া। এখন পার্থক্য কোথায় দেখো, প্রথম বিক্রিয়াটা করার জন্য তাপের প্রয়োজন হচ্ছে, তৃতীয় বিক্রিয়ায় কি কোনো তাপের প্রয়োজন আছে, নাই, তাপের প্রয়োজন নাই। পার্থক্যটা এখানে আরো পার্থক্য আছে, যে উৎপাদটা উৎপন্ন হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, এখানে পানি উৎপন্ন হচ্ছে। কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস আমরা জানি, পানি একটা তরল আমরা জানি। দুইটা পার্থক্য লিখে দিলে এনাফ, আর কিচ্ছু লাগবে না। সিম্পলি এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, কিছু করার নাই ভাইয়ারা, আমি যেভাবে বলে দিছি সেইভাবে তোমরা একটু লিখে নিও, ঠিক আছে। এরপর 2 নম্বর সৃজনশীলে আসি।
তামান্না তার পুতুলে ব্যাটারির সাথে সংযোগ দিয়ে পুতুল নাচ দেখছিল। কি করছে? ব্যাটারির সাথে পুতুল নাচ সংযোগ দিছে, পুতুলকে ব্যাটারির সাথে সংযোগ দিয়ে পুতুল নাচ দেখতেছিল। এমন সময় বিদ্যুৎ চলে যায়, ওর ছোট বোন তাহসিনা একটি মোম জ্বালিয়ে নিয়ে আসলো। এখন দেখো তো এখানে কি হচ্ছে, ব্যাটারি বলতে কি, পুতুলের ভিতর কোন টাইপের ব্যাটারি থাকে? বড় বড় ভ্যানের ব্যাটারি থাকে না, পেন্সিল ব্যাটারি থাকে কিন্তু, ঠিক আছে? পেন্সিল ব্যাটারির ভিতরে কি হয়? রাসায়নিক বস্তু থাকে, তাই না? ওই যে অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল, এরপরে ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড না ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড হবে যত সম্ভব। এরপরে পানি ছিল, কয়লা ছিল, এগুলো কি ছিল? রাসায়নিক বস্তু। এইগুলো কি করতো? রাসায়নিক বিক্রিয়া হইতো। এই রাসায়নিক বিক্রিয়া থেকেই তো ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হইতো, তাই না? সেই বিদ্যুতের মাধ্যমেই তো তোমার হচ্ছে পুতুলটা নাচতেছে। তার মানে এখানে দেখো শক্তির কি রূপান্তর হচ্ছে? ব্যাটারির ভিতর ছিল হচ্ছে রাসায়নিক বস্তু, সেই রাসায়নিক বস্তু থেকে পুতুল নাচতেছে। পুতুলের নাচটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তার মানে কি শক্তির রূপান্তরটা হচ্ছে কি? শক্তির রূপান্তরটা হচ্ছে যে রাসায়নিক শক্তি থেকে কিছু পরিণত হচ্ছে যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে। বুঝতে পারছো? এই ব্যাটারি আর পুতুল নাচ এর মাঝখানে শক্তির রূপান্তরটা কিভাবে হচ্ছে? পুতুলটা কিভাবে নাচতেছে? এই রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে পুতুলটা নাচতেছে, ঠিক আছে? সেম ভাবে দেখো মোম জ্বালায় আনছে, তাহলে মোমের তোমার ইয়েটা কি হচ্ছে? মোমের এখানে কি পার্থক্যটা আসতেছে? যে হচ্ছে তোমার হচ্ছে মোমের ভিতরে কি কি শক্তির পার্থক্যটা হচ্ছে? মোমকে যখন আগুন জ্বালায় দিচ্ছে তখন কি হচ্ছে? মোম একটা রাসায়নিক বস্তু, তাই না? এর ভিতরে কি রাসায়নিক শক্তি আছে? তাহলে এই রাসায়নিক শক্তি থেকে কিসে পরিণত হচ্ছে? তোমার হচ্ছে আলোক শক্তি। আর কি আরেকটা কি শক্তি ছিল? একটা ছিল হচ্ছে আলোক শক্তি, আর একটা তাপ শক্তি। এই দুইটাতে পরিণত হচ্ছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে প্রশমন বিক্রিয়া কাকে বলে? আর পড়ানো লাগবে? লাইম ওয়াটার বলতে কি বোঝে? আর পড়ানো লাগবে না। এরপর তামান্নার পুতুলে ব্যবহৃত ব্যাটারি গঠন চাইছে। এই যে পেন্সিল ব্যাটারি গঠন আমরা 4টা স্টেপ পড়ছিলাম, মনে আছে? যে হচ্ছে জিঙ্ক বা দস্তার চোঙ্গা ব্যবহার করা লাগবে, কার্বন দণ্ড ব্যবহার করা লাগবে, কার্বন দণ্ডে একটা ক্যাপ থাকবে, কার্বন দণ্ডটা জিঙ্কের চোঙ্গার সাথে লেগে যাবে না একবারে। দেন কি কার্বন দণ্ডে একটা ক্যাপ ছিল। তারপর জিঙ্কের চোঙ্গাটা হচ্ছে তোমার অ্যানোড হিসেবে কাজ করে, কার্বন দণ্ডটা ক্যাথোড হিসেবে কাজ করে, এবং এদের ভিতরে এক ধরনের পেস্ট ব্যবহার করা হয়। পেস্টটা 4টা জিনিস দ্বারা গঠিত: অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, দেন হচ্ছে কয়লা আর পানি। এতটুকু যদি লিখে দাও, এখানে তোমাকে একদম ফুল মার্ক দিতে স্যার বাধ্য, যদি সুন্দর মতো করে যদি লেখো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এরপরে ব্যাটারি গঠন শেষ। দেন হচ্ছে পুতুল ও মোমবাতিতে শক্তির কি ধরনের রূপান্তর ঘটে? পুতুল ও মোমবাতিতে শক্তির কি ধরনের রূপান্তর ঘটে? এইখানে এই কারণে আমি আগে পড়ে এনেছি, ঠিক আছে? এখন বলো, পুতুলের ভিতরে শক্তির কি রূপান্তর হচ্ছে? রাসায়নিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে হচ্ছে। আর মোমের ভিতরে কি? রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি ও বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হচ্ছে। এইটাই একটু সুন্দর করে লিখে দিলেই এনাফ, কিন্তু এই যে এখানে লিখে দিছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে কষ্ট করে ক্লাসগুলো করতেছো, এই কষ্ট করে ক্লাসগুলো করার উদ্দেশ্য কি? অবশ্যই পরীক্ষাতে ভালো করা, তাই না? অবশ্যই পরীক্ষাতে ভালো করা। এখন আমাদের পরীক্ষা কয়টা আছে? অর্ধবার্ষিক পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা আছে, আর হচ্ছে জেএসসি পরীক্ষা আছে। আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে জেএসসি। কারণ জেএসসিতে তো বৃত্তি পাওয়া লাগবে, তাই না? জেএসসিতে বৃত্তি পাওয়া লাগবে, বৃত্তি পাওয়াই তো আমাদের মূল টার্গেট। এখন কথা হচ্ছে জেএসসিতে বৃত্তি পাওয়ার জন্য অগোছালোভাবে পড়লে হবে না, পড়াটা একটু গোছায় নিয়ে আসা লাগবে। কিভাবে গোছানো লাগবে? সর্বপ্রথম তোমাকে বইটা একদম এ টু জেড যেই বোর্ড বই আছে আমাদের, বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, যে বইগুলো আছে, এই বইগুলো এ টু জেড পড়া লাগবে। প্রত্যেকটা পৃষ্ঠা পড়া লাগবে, এবং প্রত্যেকটা পৃষ্ঠা থেকে ইম্পর্ট্যান্ট লাইনগুলো দাগায় নেওয়া লাগবে, ঠিক আছে? দাগানো লাগবে, ইম্পর্টেন্ট লাইনগুলো দাগায় ফেলা লাগবে। এইভাবে সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে, সবগুলো চ্যাপ্টার। এখন খালি কি দাগায় রাখলেই হবে? না, বই প্রথমে দাগায় ফেলা লাগবে। তারপরে ধরো তুমি একটা চ্যাপ্টার পড়ছো, ওই চ্যাপ্টারের বইটা দাগায় ফেলছো, এরপরে তোমার গাইডে যাওয়া লাগবে। গাইড থেকে যত এমসিকিউ আছে সব সলভ করে ফেলা লাগবে, এবং বিগত বছরের কোশ্চেন যেগুলো থাকবে সেগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে, ঠিক আছে? পাস্ট কোশ্চেনগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে, পাস্ট কোশ্চেনকে। সেমভাবে সিকিউ এর ক্ষেত্রেও সেম। পাস্ট কোশ্চেনগুলো মারাত্মক ইম্পর্টেন্ট, এবং তোমার পাস্ট কোশ্চেনের টাইপ থেকে আসবে, ঠিক আছে? এরপরে থাকতেছে হচ্ছে শর্ট কোশ্চেন। তুমি যখন এই বইটা যখন সুন্দর করে পড়বা,
বইটা যখন সুন্দর করে পড়বা তোমার অটো শর্ট কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? এই পদ্ধতিতে তোমার বইয়ের সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে, এবং খালি তুমি একবার করে পড়ে শেষ করে রাখলা তাহলে হবে না। রিভাইজ, রিভাইজ, ভিআইএস, রিভাইজ, রিভাইজ ছাড়া এগুলো পড়ে কোনো লাভ হবে না। রিভাইজ। এখন কথা হয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ধরতেই পারে না যে হচ্ছে কোন এমসিকিউগুলো ইম্পর্টেন্ট এবং কোন সিকিউগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউগুলো আসলে কিভাবে সলভ করা উচিত, সিকিউগুলো কিভাবে সলভ করা উচিত। সিকিউ বলতে ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীলের কথা বলতেছি, কিভাবে সলভ করা উচিত, বইটা কিভাবে দাগানো উচিত। ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না, বইয়ের প্রত্যেকটা লাইন হুবহু মুখস্থ করতে যায়, হুবহু মুখস্থ করে, হুবহু, বানান কি লিখলাম, হুবহু, হ্যাঁ হুবহু প্রত্যেকটা লাইন মুখস্থ করতে যায়। এটা কখনোই পসিবল না, মুখস্থ করে তুমি মুখস্থ রাখতেও পারবে না। এর জন্য গোছানো ওয়েতে শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই দেখানো লাগবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা এইভাবে গোছানো ওয়েতে যদি নিজেরা পড়তে পারো তাহলে তো অনেক ভালো, আর যদি নিজেরা যদি না পড়তে পারো তাহলে তোমরা আমাদের এই কোর্সটাতে জয়েন হইতে পারো, এই কোর্সটাতে জয়েন হতে পারো। দেখো বিগত বছর আমাদের এই কোর্সে প্রায় 300-র উপরে স্টুডেন্ট যুক্ত ছিল। এই কোর্সটা হচ্ছে আমাদের বিজ্ঞান, বিশ্ব পরিচয় ও আইসিটির। দেখো 300-র মতো স্টুডেন্ট যুক্ত ছিল এবং অনেকেই বৃত্তি পাইছে, ঠিক আছে? এবং তারা দেখো যে আমাদেরকে জানাইছে পুরো মতিঝিল থানায়ও দ্বিতীয় স্থান অধিকার করছে। এরপরে আরও আছে, এই যে এ তো অনেক খুশি। এরকম অনেকেই বৃত্তি পাইছে, সবাই আমাদেরকে জানাইছে, ঠিক আছে? এখন তোমরা কি চাও যে এইভাবে গোছানো বইতে প্রিপারেশনটা নিতে, এভাবে গোছানো ওয়েতে বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া লাগবে, এবং এটা এখন থেকেই শুরু করা লাগবে। এই যে এইখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, এখানে বিশ্ব পরিচয় SBI 2.0, 2.0 আমাদের এই কোর্সটা, ঠিক আছে? কোর্সের নাম কি? SBI 2.0। এখানে সায়েন্স মানে বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, 3টা সাবজেক্ট এবং একদম A to Z কভার করে দেওয়া হবে। 3টা সাবজেক্ট একদম A to Z আমি তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য MCQ, তারপরে হচ্ছে সিকিউ, শর্ট কোশ্চেন এবং হচ্ছে দাগানো বই, সব দাগানো বই, সব কিছু। এখন তাহলে বলো, এরকম একটা গোছানো কোর্সে অবশ্যই তোমার ভর্তি হয়ে তোমার বিজ্ঞান, বিশ্ব পরিচয় এবং আইসিডি এই 3টা প্রিপারেশন কমপ্লিট করে ফেলা উচিত। অতি শীঘ্রই ভর্তি হয়ে যাও। এবং আমাদের এই কোর্সের মূল্য ছিল হচ্ছে 1000 টাকা, কিন্তু এখন ডিসকাউন্টে 699 টাকাতে ভর্তি হতে পারবো, এবং এই ডিসকাউন্ট বেশি দিন কিন্তু থাকবে না, 699 টাকাতে, ঠিক আছে? ভর্তি হওয়ার জন্য কী কল লাগবে? জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবা বা সরাসরি কল দিবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, ঠিক আছে? তোমরা এই যে ক্লাসটা করলা, এই ক্লাসটা হচ্ছে আমাদের 2025 সালের কোর্সের ক্লাস, ঠিক আছে? তো এই ক্লাসেই তোমরা দেখতে পারতেছো আমরা সব MCQ, সিকিউ সব কিছু আমরা গোছানো ওয়েতে সলভ করে দিছি, ঠিক আছে? আমাদের এই 2026 সালের যে কোর্স, এই কোর্সে আরও গোছানো এবং সাজেশন ক্লাসগুলো দেওয়া হবে, এবং সেই সাজেশন থেকেই তোমার ইনশাল্লাহ কমন করবে, ঠিক আছে? পরীক্ষার আগে যেহেতু তুমি এই সবগুলো বই 13-14টা করে চ্যাপ্টার একসাথে পড়তে পারবে না, তখন সাজেশন পড়া লাগবে, ঠিক আছে? এই সাজেশন, চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো আমরা গোছায় দিতেছি আমাদের এই 2026 সালে কোর্সে। এবং 2026 সালে তো তোমার 26 সালের বই তো অবশ্যই পড়াইতেছি, কারণ 2025 সালের থেকে 26 সালের বইয়ে কিছুটা চেঞ্জ আছে, হ্যাঁ? যেই কোশ্চেনগুলো 2025 সালে পরীক্ষা আসছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা সলভ করে দিচ্ছি, ঠিক আছে? তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা সব সৃজনশীল দেখবো। সৃজনশীল মোড আছে 15টা, এই যে সব বোর্ডের সৃজনশীল দেখবো। সৃজনশীল মোড আছে 15টা সৃজনশীল আমরা দেখবা তোমরা যে কোন টপিকটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসতেছে এই অধ্যায়ের, কোন টপিকটা থেকে যায় দেখবা কি জানো? ম্যাক্সিমামই দেখবা যে হচ্ছে বিয়োজন বিক্রিয়া, তারপরে ওই যে সংযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া আর ব্যাটারি, এই বিক্রিয়াগুলো আর ব্যাটারি ম্যাক্সিমাম কোশ্চেন আসবে এখান থেকে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।